এবারও এমনই বর্ষা। সারাদিন টিপ টিপ বৃষ্টির যেন আর অন্ত নেই। কেবল বিকেলের দিকে বৃষ্টিটা খানিকটা ধরে আসে ঠিকই, কিন্তু সেই টিপ টিপ টিপ। গ্রামের শেষ প্রান্তের মন্দিরের বারান্দায় বসে হাতের ডান দিকে যত দূর অবধি চোখ যায়, কেবল সাদা ধু ধু জলে ভরা মাঠ। কোথাও এতটুকু শুকনো জমির অবশিষ্ট নেই। প্রথম দুদিন ভালো লাগলেও 3 দিনের দিন মনটা ক্রমেই অস্থির হয়ে উঠতে লাগলো। লাগারই কথা, সারাদিন এভাবে বসে বসে আর একজনের আনা কিঞ্চিত অন্যটুকুর ওপর ভাগ বসাতে আমার ভালো লাগছিল না। যদিও নিজের খাবারের ভাগ দিতে বিজেন ঠাকুরের আপত্তি আছে বলে মনে হয় না। উল্টে গতকাল বিকেলের দিকে বৃষ্টিটা যখন বেশ খানিকক্ষণের জন্যে থেমেছিল, তখন বলেছিল, আকাশ ধরে আসলো ঠিকই, কিন্তু উত্তরের ওই কালো মেঘের বৃষ্টি কিন্তু নামবে। উত্তরের ওই কালো মেঘটার বৃষ্টি নেমেছিল ঠিকই, কিন্তু সেটা সন্ধ্যার খানিক পর। প্রথম দিনই বিজেন ঠাকুরের কাছ থেকেই জেনেছিলাম এখান থেকে ভবানীপুরের দূরত্ব প্রায় গোটা দিনের পথ। যেতে হবে মাঠের মাঝখান দিয়ে, যে পথ এখন তলিয়ে গেছে 1 হাঁটু জলের নিচে। যদিও জল বৃষ্টি ছাড়লেই কমে যাবে, থাকবে না। বিজেন ঠাকুর জানে এইটুকু সময়ে আমি কিছুতেই সেখানে পৌঁছতে পারবো না। হ্যাঁ, সেই তো দেখছি, পুরো মাঠও জলে ডুবে গেছে। এখানে আর কতদিন থাকতে হবে সেটাই ভাবছি। বেশি দিন নয়, বড় জোর আর 3টে দিন। বিজেন ঠাকুর বৃদ্ধ মানুষ, তার উপর বিপত্নিক। 14 পুরুষ যেভাবে দিন যাপন করেছে, তিনিও সেই পথেরই পথিক। এই মন্দিরটা এখনো তার জন্যেই এমন আলোকিত হয়ে থাকে, কারণ এই 3 দিনে আমি গ্রামের একটি মানুষকেও এ মুখ হতে দেখিনি। অর্থাৎ মন্দিরটিতে নিত্য পুজো হয় ঠিকই, তবে তার দায় কেবল এই বৃদ্ধ পুরোহিতের। গ্রামের বাকিরা কেবল কালী পুজোর কয়েকটা দিন ধুমধাম করে কাটিয়ে দায়িত্ব থেকে অবসর নেয়। বাকি কাজ বিজেন ঠাকুরের। বিপত্নিক হলেও এই বয়সে এসে খুব যে একটা অসুবিধে হয় সেটা মনে হয়নি, কারণ মল্লিক বাড়ির ভৃত্য সুখুরাম নিয়ম করে 3 বেলা খাবার পৌঁছে তো দেয়ই, সাথে সাথে পুরোহিত ঠাকুরের যাবতীয় হুকুম পালন করার জন্যে সে মুখিয়ে থাকে। কারণ শ্রী নীলাম্বর মল্লিকের এমনই আদেশ। তবে সুখুরাম লেখাপড়া তো বটেই, সেই সাথে অন্যান্য যাবতীয় জ্ঞান থেকে সম্পূর্ণ বিচ্ছিত। নীলাম্বর মল্লিকের হুকুম তামিল করা ছাড়াও যে এই জগতে আরো অনেক কাজ আছে বা থাকতে পারে, তা নিয়ে সুখুরামের কোনো আগ্রহ আছে বলে মনে হয় না। সে বলে, বাবু আছেন, তিনিই দেখবেন। বাবু তো আমার খারাপ চাইবেনি কো। সুখুরামের এমন সরলতা আমাকে মুগ্ধ করে। নামের মতোই সুখুরাম প্রকৃতই সুখী। কিন্তু বিজেন ঠাকুর বিদ্বান মানুষ, সংস্কৃত তো বটেই, সেই সাথে ধর্ম এবং তন্ত্রের গভীরে ও জ্ঞান তাক লাগিয়ে দেওয়ার মতো একটা মানুষ, যে কিনা কখনো এই গ্রামের বাইরে পা রাখেনি। তার মুখে তন্ত্রের গভীর থেকে গভীরতর আরো গোপন গুপ্ত কথা শুনে আমার সাধনা জীবনকে আকাশের বুকে একটা ছোট্ট কালো বিন্দুর ন্যায় দেখায়। সেখানে সুখুরামের মতো একজন নিপাট সরল মানুষের সাথে, যাকে প্রকৃতই কথা বলা বলে, সে কথা বলে সুখ পাওয়ার কথাও নয়।
সুখুরামের দিয়ে যাওয়া খাবার খেয়ে মন্দিরের বারান্দার এক পাশে দাঁড়িয়ে বিড়ি টানছি। তীব্র বাতাসের সাথে ছিটকে আসা বৃষ্টির ছিটায় আলাদা একটা মাদকতা আর সেই সাথে ভালো লাগা থাকে ঠিকই, কিন্তু যে বৃষ্টি হয়ে চলেছে 4 দিন ধরে, সে বৃষ্টির ছিটায় ভালো লাগার কথা নয়। তাড়াতাড়ি বিড়িটা শেষ করে মন্দিরের ভিতরে আসলাম। দেখলাম বিজেন ঠাকুর বেদির ঠিক পাশেই বসে আছে, 2 চোখ বন্ধ, হয়তো কিছু একটা ভাবছে। আমিও এগিয়ে গেলাম। আমার পায়ের শব্দেই বোধহয় তিনি চোখ খুলে তাকালেন, বললেন, বসো। আচ্ছা, তুমি তো ভবানীপুরের শ্মশানে যাবে, তাহলে ফেরার সময় সেখান থেকে আমার জন্য একটা জিনিস নিয়ে এসো তো। এই কয়েকদিনে বৃদ্ধের সাথে আমার বেশ আন্তরিকতার সৃষ্টি হয়েছে, তাই যাকে বলে বিশেষ কোনো কথা, সেই কথা বলার আগে ভূমিকার কোনো প্রয়োজন হলো না। কি জিনিস? একটা গাছের পাতা। আমি তোমাকে সেই গাছের বৈশিষ্ট্য বলে দেব, তুমি দেখলেই চিনতে পারবে। কথাটা বলেই বিজেন ঠাকুর একটু থামলেন, তারপর আমার মুখের দিকে তাকিয়ে বললেন, কিন্তু তারানাথ, তুমি যে কাজটা করতে যাচ্ছ তার উপর দিকটা ভেবে দেখেছো তো? বৃদ্ধ যে এই প্রশ্নটা আমাকে করে বসবেন তা ভাবতে পারিনি। হ্যাঁ, সত্য যে আমি সেই শ্মশানে এমনি এমনি যাইনি, কোনো সাধু সন্ন্যাসীর আখড়ায় পড়েও থাকতে যাইনি। গিয়েছিলাম সম্পূর্ণ ভিন্ন একটি কারণে। আমার এই জীবনে তন্ত্রের সাধনা আমি কম করিনি, কিছু কিছু শক্তিও পেয়েছিলাম, সেই সব গল্প তো তোমাদের বলেছি। সেই যে বরাকর নদীর তীরে সাধুর সান্নিধ্য জীবনের প্রকৃতই একবার সব সাধনা করার ভাগ্য হয়েছিল, যদিও এরপর বিভিন্ন কারণে আর একটি বারের জন্যেও সব সাধনায় বসতে পারিনি আমি। কিন্তু প্রতিটি সাধনার জন্যে মৃতদেহ প্রয়োজন হয় না। আমার জীবনে আমি এমনও ভয়ঙ্কর আর গুপ্ত সাধনার কথা শুনেছি, যাতে মৃতদেহের উপর বসতে হয় না ঠিকই, কিন্তু সাধনায় যদি এতটুকু খুঁত থাকে তাহলে সাধকের মৃত্যু অনিবার্য। তেমনি একটি সাধনা করার জন্যেই মেহেদিপুর থেকে এত দূরের শ্মশানের দিকে আমার এই যাত্রা। আমি জানি এই সাধনার ফল যা কিছু একটা হতে পারে, এমনকি আমার মৃত্যু হওয়াও অসম্ভব নয়, কিন্তু সেই সাথে এটাও জানি আমি একজন মানুষকে কথা দিয়েছি, আর সেই কথা আমাকে রাখতেই হবে। এতে যদি আমার এই তুচ্ছ জীবন ত্যাগ করতে হয়, তবুও আমি পিছু হটার কোনো উপায় দেখতে পাই না। আজ সকাল থেকেই আমাদের এই আসর বেশ জমে উঠেছে। একে তো এই বৃষ্টি বাদলার দিন, তার উপর আবার পুজোর ছুটি, আর তাই আমি আর আমার বন্ধু কিশোরী সেন তারানাথের মটলেনের বাড়িতে হানা দিয়েছি। যদিও আমি এসেছি পরে, আর এসেই দেখি কিশোরী আর তারানাথ আসর প্রায় জমিয়ে ফেলেছে। কেবল অপেক্ষাটা আমার জন্য। আমি আসতেই সেই অপেক্ষার অবসান হলো, আর অপেক্ষার অবসান হতেই তারানাথ বলল, আরে এসো এসো, বসো। ভাবলাম এই বৃষ্টিতে বুঝি আর আসবে না। এমন অলক্ষণে কথা মুখে আনতে নেই। গতকালই বাজার থেকে একখানা ছাতা কিনে এনেছি কি বাড়িতে ঝুলিয়ে রাখার জন্য। তারানাথের মেজাজ যে আজ ভালো, আর তাই গল্প যে একখানা জমজমাটি বেরিয়ে আসবে তা আর নতুন করে বলে দিতে হয় না। ঘরে ঢুকতে ঢুকতেই তারানাথের কয়েকটা ছেঁড়া ছেঁড়া কথা শুনতে পেয়েছিলাম। সেটারই জের ধরে বললাম, তা চিকিৎসা বিজ্ঞান নিয়ে কি যেন বলছিলেন মনে হলো। হঠাৎ তন্ত্রমন্ত্র ছেড়ে বিজ্ঞান চর্চা শুরু করলেন নাকি? না, সে আমার কাজ নয়, কিন্তু পৃথিবীতে এমন অনেক ঘটনাই আছে
যা তোমাদের ওই বিজ্ঞানকে বুড়ো আঙুল দেখাতে পারে সেটাই বলছিলাম। তা কে দেখালো? কেন, আমাকে দেখে তোমার কি তেমন মনে হয় না? এই যে আমার এতগুলো জীবনে এত সব ঘটনা, এই সবের ব্যাখ্যা কি তোমাদের বিজ্ঞানের কাছে আছে? যদি বিশ্বাস করা হতো তাহলে থাকলেও থাকতে পারতো, কিন্তু যেখানে বিশ্বাসই নেই সেখানে ব্যাখ্যা চাওয়াটা অমূলক নয় কি? সেই হলো কথা, বিশ্বাস। অথচ আমি যা বলেছি তার এক বিন্দুও মিথ্যা গল্প নয়, এমনকি আমার ফাঁদা গল্পও নয়। এর প্রতিটা ঘটনায় আমি আমার নিজের চোখের সামনে দেখেছি। কিশোরী বোধহয় ফিক করে হেসেই ফেলছিল, কিন্তু অনেক কষ্টে তা আটকিয়ে রাখলো। কথাগুলো যদিও হাস্যকরই বটে, কিন্তু সেই বিচারের দায়িত্ব আমাদের নয়। বললাম, তা চিকিৎসা বিজ্ঞানকে বুড়ো আঙুল দেখানো কোনো ঘটনা কি আপনার ঝুলিতে আছে? তা আছে বই কি। তাহলে শুরু করেন, আর অপেক্ষা কিসের? হ্যাঁ, সেই বরং ভালো। তোমরা যা শুনতে এসেছো সেটাই শোনো। কথাটা বলেই তারানাথ একটানা উপরের ঘটনা বলে বোধহয় একটু দম নেওয়ার জন্যই থামলো। কিন্তু এই সাধনার সাথে চিকিৎসা বিজ্ঞানের কি সম্পর্ক? খুব তো বললেন বুড়ো আঙুল দেখানোর কথা। আহ, পুরো ঘটনা না শুনেই মন্তব্য করার স্বভাবটা আর গেল না। আগে পুরো ঘটনাটা তো শুনবে। তোমাদের তো আগেই বলেছি, এই সব কোনো ঘটনায় একটা কোনো টানা গল্প নয়, দীর্ঘদিন ধরে একটু একটু করে ঘটা ঘটনার সমষ্টি সব। বুঝলাম অবস্থা বেশ বেগতিক। পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করে সামনে রেখে বললাম, ছাড়ুন তো ওর কথা, নিন সিগারেট খান। তারানাথ আরও কিছু হয়তো বলতেই যাচ্ছিল, কিন্তু সেটা আর বলা হলো না। প্যাকেট থেকে একটা সিগারেট বের করে তাতে আগুন দিতে দিতে বলল, না, এই তোমাদের জন্যে মাঝে মাঝে হুটহাট রাগাটা কেমন বেড়ে যায়। মাঝে মাঝে রাগেরও প্রয়োজন আছে। কেন, এটাও কি তোমাদের চিকিৎসা বিজ্ঞান বলেছে? কেন, শোনেননি? না, শুনিনি, আর শুনতেও চাই না। তোমরা এবার কেটে পড়ো তো বাপু। আমরা জানি তারানাথের এই রাগ মিছে। সিগারেটটা শেষ হলেই গল্প আবারও শুরু হবে, আর হলোও তাই। সিগারেটে শেষ টান দিয়ে বাকি অংশটা নারিকেলের মালায় গুঁজতে গুঁজতে বলল, বলতে যখন শুরু করেছি তখন আজ বলি, কিন্তু এটাই শেষ, আর কখনো নয়। এ কথা আমাদের কাছে নতুন নয়, তাই আমরা আপাতত গল্প শোনার জন্য নিজেদের প্রস্তুত করে নিলাম। জীবনে যে খুব বেশি সাধনা করতে পেরেছি তা বলবো না, কিন্তু কমও কিছু করিনি। তবে সেই ঘটনা একেবারেই ব্যতিক্রম। চোখ বন্ধ করলেই মনে হয় এই তো কয়েকদিন আগের ঘটনা, কিন্তু আসলেই কি তাই? দীর্ঘ 25 বছর আগে এই গল্পে যে সব মানুষ অভিনয় করেছিল তাদের মধ্যে এক আমি ছাড়া আর কেউই যে নেই। তবুও ঘটনাটা কত তাজা এখনো, যেন মিশে গেছে শরীরের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে। ভয়, আতঙ্ক, বিভৎসতাকেও ছাড়িয়ে গিয়েছিল যে বস্তুটি, সেটা হলো বিজেন ঠাকুরের আনতে বলা সেই গাছের একটি পাতা। বিজেন ঠাকুরের প্রশ্নের জবাবে কি বলবো সেটা বুঝে উঠতে পারলাম না, কারণ আমার উত্তর প্রতিবারের মতো এইবারেও হ্যাঁই হবে। প্রতিবারের মতো কথাটা উল্লেখ করলাম, এর কারণ তিনি এই একই প্রশ্ন আমাকে এর আগেও বেশ কয়েকবার করেছেন, এবং প্রতিবারই আমি নিজের সিদ্ধান্তে অটল থেকেছি। আমি জানি তিনি আমার আপন নন,
রক্তের কেউ নন, জীবনে আর হয়তো কখনো দেখাও হবে না, কিন্তু সেই সাথে এটাও জানি আমার কোনো বিপদ হচ্ছে দেখলে অচেনা বয়সের ভারে নুইয়ে পড়া এই মানুষটা কিছুটা হলেও ব্যথিত হবেন, কারণ এই কটা দিনেই তিনি আমাকে বড্ড আপন করে নিয়েছেন। বেশ, তবে আমি আর বাধা দিই কেন? তবে আমি তোমাকে এই বিষয়ে সামান্য একটু সাহায্য বোধহয় করতে পারবো। সাহায্য? কেমন সাহায্য? সেটা তো সময় এবং পরিস্থিতির উপর নির্ভর করবে। দ্বিজেন ঠাকুরের কথাটার অর্থটা ঠিক বুঝতে পারলাম না। আমি এখান থেকে গোটা একটা দিনের পথ দূরত্বে এক গুপ্ত সাধনায় বসবো, সেখানে তিনি থাকবেন না, এমনকি থাকতে চাইলেও তা সম্ভব হতো না, কারণ সাধনার সময় সাধক ব্যতীত অন্য কোনো সাধকের উপস্থিতি থাকতে নেই। এমন একটা পরিস্থিতি যদি কোনো বিপদ ঘটে তবুও নয়। সেখানে ইনি কিনা বলছেন আমাকে সাহায্য করতে পারবেন। আমি বৃদ্ধের মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে আছি দেখে তিনি আবার আমায় বললেন, তুমি সব সাধনা করেছো, একবার হলেও করেছো তো, এটাই বা কম কিসে? আমি জীবনে অনেক সাধককে দেখেছি যারা এই একটি সব সাধনাও করে উঠতে পারেনি। তুমি হয়তো ভাবছো যে মানুষটা যৌবনের পর একটিবারের জন্য গ্রামের বাইরে পা রাখেনি, সে এত কিছু জানে কিভাবে? জানে, কারণ আমি না গেলেই এখানে অনেকেই আসে তোমারই মতো। তাই তোমার উপর আমার ভরসা আছে। ভয় যে তুমি পাবে না তা জানি, কিন্তু এই সাধনার প্রকোপ যে বড়ই ভয়ঙ্কর। আকাশ ধীরে ধীরে ফর্সা হয়ে আসছে, কয়েকদিনের জমানো মেঘ অনেকটাই কেটেছে। আমার অনুমান যদি ঠিক হয় তাহলে কাল দুপুরের পর আর বৃষ্টি থাকবে না, সারা রাতে জলও কমে যাবে। যাত্রায় বিলম্ব হওয়ার কথা নয়। তোমার সাথে হয়তো আর দেখা হবে না, যদি না তুমি নিজে থেকে চাও। যদি এই পথেই ফেরো তাহলে আমাকে আমার গাছের পাতাটা এনে দিও, কিন্তু তার আগে আমার কাছে তোমার একটি চুল রেখে যাও। প্রশ্ন করো না, মনে করো এই চুলটা আমি তোমার স্মৃতিচিহ্ন হিসেবে রেখে দিলাম। স্মৃতিচিহ্ন হিসেবে আর যাই হোক, কেউ যে কারোর চুল রাখবে বা রাখতে চাইবে তা আমার বিশ্বাস হয় না। আমি নিশ্চিত তিনি কোনো একটা বিশেষ কারণের জন্যেই এমন আবদার করলেন। একটা চুল বৃদ্ধের হাতে দিতেই তিনি সেটাকে 2 আঙুলে ধরে একবার দেখলেন, তারপর পাশের একটা জল ভর্তি কাঁসার পাত্রে রেখে দিলেন। প্রদীপের আলোয় দেখলাম শুকনো রুক্ষ চুল ভেসে আছে। দ্বিজেন ঠাকুরের অনুমান খুব একটা ভুল হলো না। বৃষ্টি থামলো পরের দিন বিকেলবেলা। আকাশ বেশ পরিষ্কার, কালো মেঘ কেটে দিয়ে নীল আকাশের বুকে এখানে ওখানে সাদা মেঘ ওড়াউড়ি করছে। বৃষ্টির পর জায়গাটার একটা আলাদা গন্ধ থাকে, একটা সোদা সোদা মিষ্টি গন্ধ। সব প্রাণীরা নীড় ছেড়ে বেরিয়ে আসে আমোদ করার জন্যে, আর বৃষ্টির কোনো লক্ষণ আছে বলে মনে হয় না। বারান্দায় বসে বসে মন্দিরের পাশের একটা কাঁঠাল গাছের দিকে তাকিয়ে আছি। গাছের একটা ডালে ফোকর, সেই গর্ত থেকেই একটু বাদে বাদে কি যেন একটা ছোট লালচে পাখি বেরুচ্ছে আবার ঢুকে যাচ্ছে। খুব সম্ভবত ভিতরে বাচ্চা আছে, কারণ সেই বাচ্চার ডাক আমার কানে এসেছে কয়েকবার। কিন্তু হঠাৎ আমার মনোযোগ ছিন্ন হলো সুখুরামের ডাকে।
ও, আপনি এখানে? আর আমি আপনাকে মন্দিরের ভেতরে খুঁজে আসলাম। কেন, কি হয়েছে? বাবু একটিবার আপনাকে আমার সাথে যেতে বলেছে। সুখুরামের বাবু ওই একজনই, নীলাম্বর মল্লিক। কিন্তু তিনি হঠাৎ আমাকে কেন ডেকে পাঠালেন তা বুঝতে পারলাম না। কারণ এই মানুষটার কথা আমি শুনেছি, কখনো দেখা হয়নি, চিনিও না, চেনার কথাও নয় ওনার দিক থেকেও তাই। তবে ডেকে যখন পাঠিয়েছেন তখন আমার অমত করা যায় না। বললাম, চলো। আমার মুখ থেকে চলো শোনার পর মিনিট 5 পর সুখুরাম আমাকে যে বাড়ির সদর দরজার সামনে নিয়ে দাঁড় করালো। বাড়িটা আর 10টা বাড়ির মতোই, কিন্তু চারিদিকে ইটের প্রাচীর। বাড়িটি দোতলা, বেশ পরিপাটি। যদিও বাড়ির বয়স অনেক, কিন্তু যত্নের জন্যই তেমনটা মনে হয় না। দরজা খুলে আমাকে ভিতরে আসতে বলে সে সামনে এগিয়ে গেল। আমিও গেলাম পিছন পিছন। খানিকটা ফাঁকা জায়গা পেরিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালাম। সুখুরাম একবার এই দিক একবার ওই দিক দেখে নিয়ে, আসুন ঠাকুরমশাই, আসুন। বাবু ওই ঘরে আছেন বলেই সে একটা ঘরের দিকে এগিয়ে গেল। ঘরের দরজার দুটো পাল্লাই হাট করে খোলা, আর সেই খোলা দরজা দিয়ে ভিতরে কাঠের খাটটা দেখা যাচ্ছে। খাটের উপর বালিশে হেলান দিয়ে শুয়ে আছেন একজন আন্দাজ বয়স 60-65 বয়সী বৃদ্ধ। বুঝলাম ইনি হলেন নীলাম্বর মল্লিক। দু চোখ বন্ধ তার। বাবু, ঠাকুরমশাইকে নিয়ে এসেছি। নীলাম্বর মল্লিক চোখ খুললেন, তারপর আমার দিকে তাকিয়ে বললেন, বসুন। তারপর সুখুরামের দিকে ঘুরে বললেন, তামাক নিয়ে আয়, সাথে মিষ্টিও আনিস। সুখুরাম মালিকের হুকুম তামিল করার জন্যে চলে গেল। শুকুর মুখেই শুনছিলাম মন্দিরে নাকি একজন এসে আশ্রয় নিয়েছে। ভেবেছিলাম নিজেই একবার দেখা করতে যাব, কিন্তু একে তো বৃষ্টি, তারপর বৃষ্টির এক ফোঁটা মাটিতে পড়লেই 2 হাঁটু একেবারে অকেজো হয়ে পড়ে। তাই ওকে বললাম আপনাকে যেন এখানেই নিয়ে আসে। ভালোই করেছেন মল্লিক মশাই, আসলে আমারই আসা উচিত ছিল। সুখুরাম আর পুরোহিত মশাইয়ের মুখে আপনার অনেক কথা শুনেছি। কিন্তু আমি শুনলাম সুখু নাকি মন্দিরে একজনের খাবার দিয়ে আসে। আপনি ঠিকই শুনেছেন। আসলে আপনার ওই ভৃত্যটি একজনের জন্যে যে পরিমাপ খাবার নিয়ে যায়, তাহলে আমাদের দুজনেরই খুব ভালো মতনই হয়ে যায়। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। এরপরে সুখুরামের আনা 3-4 পদের মিষ্টি, সাথে তামাক, আর সেই সাথে নীলাম্বর মল্লিকের অবিচল বলে যাওয়া কথা শুনতে শুনতে কখন যে দিনের শেষ আলোটুকুও নিভে গেছে তা টের পাইনি। ওনার বলা প্রতিটা কথা আমার কাছে অর্থপূর্ণ হলেও সেই সব তোমাদের ভালো লাগবে না। পুরনো দিনের কথা, পূর্বপুরুষেরা কি কি অবদান রেখেছে এই গ্রামের জন্যে, সেই সব কথা, আরও কত কথা। এই সব তোমাদের ভালো লাগবে কেন? একটা সময় বুঝলাম আসর এখন ভাঙতে চলেছে, কারণ নীলাম্বর মল্লিকের বলার গতি ধীরে ধীরে কমে আসছে। উঠবো উঠবো করছি, এমন সময় নীলাম্বর মল্লিক প্রশ্ন করলেন, আচ্ছা, তুমি তো অনেক ধরনের সাধনার কথা শুনেছ, নিজেও বোধহয় করেছ। খুব বেশি না, যতটুকু পেরেছি। কেন বলুন তো? আচ্ছা, তোমার কি মনে হয় কোনো গায়ের রং মিশমিশে গাঢ় নীল কিংবা অনেকটা কুচকুচে কালো হয়? গাঢ় নীল? কই, তা তো শুনিনি কখনো। কিন্তু আমি দেখেছি আমার থেকে 7-10 দূরে স্ত্রীলোক, লাল পাড়ের শাড়ি পরনে,
পুরো শরীর নীল নাকি কালো তা বোঝবার উপায় নেই। দুই চোখ জবা ফুলের মতো লাল, মাথায় ঘোমটা দেওয়া ছিল না, চুল খোলা। চিনতে পারলাম না, কখনো দেখিনিও। দরজার দিক থেকে হেঁটে আসছিল, হঠাৎ আমাকে দেখে দাঁড়িয়ে পড়ল। কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে আবার সোজা উপরের দিকে চলে গেল। নীলাম্বর মল্লিকের এমন বর্ণনা শুনে অবাক হয়ে গেলাম। উনি যদি ভুল না দেখেন আর এই বর্ণনাই যদি সত্যি হয়, তাহলে আমি এই তারানাথ বলছি, নীলাম্বর মল্লিক সেই রাতে যে স্ত্রীলোককে দেখেছিল তিনি আর কেউ নন, স্বয়ং কাল ভৈরবী। কিন্তু আমার সামনে বসে আছেন একজন আপাদ মস্তক সংসারী মানুষ, যে কিনা সংসারের বাইরে আর কিছুই বোঝে না, যাকে বলে পুরোপুরি গৃহী। এমন একজন লোক বলে কিনা তিনি কাল ভৈরবীকে দেখেছেন, যাকে একবার দেখা পাওয়ার জন্যে কত ত্যাগ, কত আত্মবলি দিয়েও শেষ কুলে শূন্যই থাকে। সেই কাল ভৈরবীর দেখা পেয়েছেন নীলাম্বর মল্লিক। যদিও অবিশ্বাস করব না, কারণ আমার সাথেও এমন অনেকেরই দেখা হয়েছে যাদের দেখা অন্য কেউ খুব সহজে পায় না। সেখানে আমি কোনো প্রকার সাধনা ছাড়াই দেখা পেয়েছি, কিন্তু নীলাম্বর মল্লিকের বিষয়টা অন্য। আমি ওনার দিকে তাকিয়ে আছি অবাক হয়ে দেখে তিনি আমাকে বললেন, কি হলো? কিছু না মল্লিক মশাই, হয়তো ভুল দেখেছেন। রাতের অন্ধকারে এমন হতেই পারে। না তারানাথ, ভুল আমি দেখিনি। যদি ভুলই দেখব তাহলে একবার ভুল দেখব, দুইবার ভুল দেখব, কিন্তু বারবার কি ভুল হয়? আর তাছাড়াও একবার কি মল্লিক মশাই বলুন? একবার সেই মহিলাটির সাথে আরেকজন ছিল। আমি বারান্দায় বসেছিলাম, রাত তখন 2 কি 3টে হবে। ঘুম আসছিল না, তাই বসে বসে অন্ধকার দেখছিলাম। হঠাৎই দেখলাম আমি ঠিক যেদিকে তাকিয়ে আছি সেদিকেই 2 জন দাঁড়িয়ে আছে। একজনকে আমি এর আগেও দেখেছি, যার কথা তোমাকে বললাম, কিন্তু এইবার সাথে আরেকজন পুরুষ। তারও শরীর গাঢ় নীল অথবা কালো, সেই সাথে হাতে একটা লাঠি। কয়েক মুহূর্ত দাঁড়িয়ে আবার কোথায় যে মিলিয়ে গেল অন্ধকারে বুঝতে পারলাম না। আমার পুরো শরীরে যেন একটা অদ্ভুত শিহরণ খেলে গেল। আমি এমন অনেক উচ্চ কুঠির সাধককে দেখেছি যারা একজনকে দর্শনের জন্যে কত সাধনা, কত কি করেছে। সেখানে আমার ঠিক সামনে বালিশে হেলান দিয়ে থাকা মানুষটি শুধু কাল ভৈরবী নয়, দর্শন করার সৌভাগ্য অর্জন করেছে স্বয়ং কাল ভৈরবেরও। কাল ভৈরবী যুগল বেশে আবির্ভূত হয়েছিলেন নীলাম্বর মল্লিকের কাছে। শ্রদ্ধায় মাথা নত হয়ে আসলো। পুরোহিত মশাইকে কথাটা বলেছেন? বিজেন আমাকে বিশ্বাস করে না। ও বলে আমি নাকি অন্ধকারে ভুল দেখেছি। ও আমাকে আগেও বিশ্বাস করেনি, এখনো করে না। বুঝলাম, বিজেন ঠাকুরের সাথে ওনার শুধু ভালো সম্পর্ক এটুকুই নয়, বরং গভীর বন্ধুত্ব বিদ্যমান। কিন্তু তাই যদি হবে, তাহলে তিনি এমন একটা কথাকে নীলাম্বর মল্লিকের কাছ থেকে গোপন করারই বা কারণ কি? হিন্দু জন্মে এমন সৌভাগ্য কজনেরই বা হয়? আমি বললাম, মল্লিক মশাই, আপনার এই প্রশ্নের উত্তর আমি কাল সকালে দেব। নীলাম্বর মল্লিক সুখুরামকে আমার সাথে পাঠিয়ে দিয়ে বললেন আমাকে যেন মন্দিরে পৌঁছে দেয়।
যদিও আমি আপত্তি করলাম, কিন্তু তিনি শোনার মানুষ নন। অগত্যা সুখুরামকে ভরসা করেই রওনা দিলাম। কয়েকদিনের বৃষ্টিতে রাস্তা ভিজে আছে, কোথাও কোথাও খানিক জলও জমে আছে। লণ্ঠনের আলোয় জল কাদা বাঁচিয়ে মন্দিরে এসে দেখলাম বৃদ্ধ পুরোহিত বারান্দায় দাঁড়িয়ে আছেন। আমাকে সুখুরামের সাথে আসতে দেখে কিছু বলার আগেই সুখুরাম তার হো হো মার্কা হাসি হেসে বলল, বাবু বলেছিল ঠাকুরমশাইকে যেন একবার নিয়ে যায়, আপনাকে তো দেখতে পেলুম না। ঠাকুরমশাই, এই রইল রাতের খাবার, এবার আমি চললুম। বলেই সে এই যে হন হন করে হাঁটা দিল, আর একটি বারের জন্যেও পিছন ফিরে তাকালো না। বিজেন ঠাকুর রাতে কিছুই খেলেন না। আমি খাওয়া দাওয়া শেষ করে এসে বসলাম সামনে, কারণ বেশ কয়েকটা প্রশ্নের উত্তর এখনো জানা বাকি। কাল সকালে চলে যাব, তাই কৌতূহল মেটানোর উপযুক্ত সময় এটাই। আমি জানি তুমি হয়তো ভাবছো আমি নীলাম্বরকে সত্যটা কেন বলিনি, তাই তো? বৃদ্ধের মুখে এমন কথা শুনে অবাক আর বিস্ময়ের সীমা রইল না। অবাক হয়ে বললাম, আপনি জানতেন? জানি। যখন শুনলাম নীলাম্বর তোমাকে নিজে থেকে ডেকে পাঠিয়েছে, তখন আমি নিশ্চিত যে এই প্রশ্নটা সে তোমাকে করবেই। উত্তর দিয়েছ? না, কিন্তু এটা জানা ওনার অধিকার। তোমার কি মনে হয় দেবী কেন দেখা দিয়েছেন? কিসের ইঙ্গিত এটা? জানি না, কিন্তু আপনি জানেন নিশ্চয়ই। জানি, আর জানি বলেই কথাটা নীলাম্বরকে বলতে সাহস হয়নি। নীলাম্বর বোধহয় তোমাকে সবটা বলেনি। কাল ভৈরবের হাতে লাঠি থাকলেও কাল ভৈরবীর হাতে কি ছিল সেটা কি তোমাকে বলেছে? না, বলেনি। বরণডালা, যেন কোনো গ্রামের বউ পুজোর বরণডালা নিয়ে মন্দিরের দিকে যাচ্ছে। এর মানে কি বুঝতে পারছো? বুঝতে আমি পারলাম, আর বুঝতে পেরেই মনটা খারাপ হয়ে গেল। একটু আগে গোটা বিকেল ধরে যে মানুষটা এত কথা বলল মন খুলে, তারই আয়ু কিনা দিন দিন সংকুচিত হয়ে আসছে, এটা ভাবলে খারাপ লাগে। কিন্তু প্রকৃতির এই নিয়ম বদলায়, এ কার সাধ্য? মন খারাপ হলো ঠিকই, কিন্তু বেশিক্ষণ স্থায়ী হলো না। অচেনা একজনের জন্যে মানুষের মন খুব একটা কাঁদে না। বিজেন ঠাকুরও কেমন যেন এড়িয়েই গেলেন কথাটা। বললেন, সকালেই রওনা দিও, অনেকটা পথ যেতে হবে, ঘুমিয়ে পড়ো। যদিও কথাটা তিনি ভুল বলেননি, কিন্তু মনের অবস্থা এমন, ঘুম কি আসবে? ঘুম কিন্তু সত্যি এসেছিল, আর সেটাও আশ্চর্যভাবেই। ঘুম যখন ভাঙলো তখন বাইরে আলো ফুটেছে। বিজেন ঠাকুর মনে হয় আমার আগেই উঠেছেন, আর নয়তো সারা রাত ঘুমোননি, কারণ আমি ওনাকে ঠিক যে অবস্থায় বসে থাকতে দেখেছিলাম, ঘুম থেকে উঠে ওনাকে ঠিক একই স্থানে বসে থাকতে দেখলাম। মন্দিরটা মানুষটা নিজের ঘরের মতো করে সাজিয়ে রেখেছে। বসবার জন্যে ওনার আলাদা করে জায়গার প্রয়োজন হয় না। আমার উপস্থিতি টের পেয়ে তিনি চোখ খুলে তাকালেন। চেহারা বেশ প্রসন্ন, অর্থাৎ পুরোটা রাত জেগে ছিলেন না। বললেন, তুমি কি এখন রওনা দেবে? যেতেই যখন হবে তখন আগে রওনা দেওয়াই ভালো। পথও তো কম নয়। তা ঠিক। বসো, তোমাকে কয়েকটা কথা বলি। আমি বিজেন ঠাকুরের সামনে বসলাম। তিনি বললেন, তুমি কি এই পথেই ফিরবে? বেঁচে থাকলে তেমনই ইচ্ছে। বেশ,
তাহলে তোমাকে বলি, ভবানীপুরের শ্মশানটা বেশ বড় আর চারিদিকে জঙ্গল। মাঝখানে একটা ছোট ডোবার মতো আছে। গাছটাকে তুমি সেখানেই পাবে। সেখানে পৌঁছেই সর্বপ্রথম সেই গাছের একটা পাতা ছিঁড়ে নিজের কাছে রাখবে। এক মুহূর্তের জন্য কিন্তু কাজ ছাড়া করবে না। কিন্তু গাছটাকে চিনব কিভাবে? কালো নীল গাঢ় রঙের পাতা ধরে আছে সাদা দুধের মতো লতানো ডালে। নিজের ডালকেই নিজের লতানো পাতা নিয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে পান পাতার মতো। যখন পাতাটা ছিঁড়বে তখন কালো কালো কষ বের হবে। এমন বৈশিষ্ট্যের গাছ পৃথিবীতে আর দুটো হয় না, তাই চিনতে তোমার অসুবিধা হওয়ার কথা নয়। মনে রাখবে, গাছটার নাম হলো ধবল কৃষ্ণ। নামটা মনে রাখতে বললাম কারণ নাম যদি মনে করতে না পারো তাহলে সে গাছ তোমার কাছে মরীচিকার মতো, চোখের সামনে থাকলেও খুঁজে পাবে না। তাই আবারও বলছি, গাছের নাম ধবল কৃষ্ণ। দীর্ঘ মাঠ পেরিয়ে গ্রাম, তারপর আরো বেশ খানিকটা পথ এগিয়ে সন্ধ্যার একটু আগে শ্মশানের ঠিক পাশেই এসে দাঁড়ালাম। আর এসেই দেখলাম পথে যা শুনেছি সেটাই সত্য। আশেপাশের গ্রামের কেউ একজন দেহ রেখেছে, আর সেই দেহটা চিতার আগুনে দাহ করার জন্য একদল শ্মশান বন্ধু এখনো শ্মশানের পাশে দাঁড়ায়মান। যদিও এতে আমার কোনো অসুবিধে নেই। বিজেন ঠাকুরের বর্ণনা মতো শ্মশানের ঠিক মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা বটগাছটার পাশ দিয়ে এগিয়ে গেলাম। এই দিকটায় কাটা গাছ আর ছোট বড় আগাছায় ভর্তি। বুঝলাম চলমান জায়গা হলেও এই দিকে লোকজন খুব বেশি না আসলেও একেবারেই যে পদচিহ্ন পড়ে না তা নয়। পদচিহ্ন পড়ে, আর তার চিহ্ন এখনো এই পথের ওপরই। আর এই পায়ে হাঁটা পথটা সোজা গিয়ে ঠেকেছে ডোবার তলদেশে। ডোবায় জল বেশি নেই, স্বচ্ছ জলের উপর থেকেই তলটা দেখা যাচ্ছে। সেই সাথে ছোট বড় মাঝারি ধরনের পোড়া মাটি ইটের টুকরোয় জায়গাটা পরিপূর্ণ। এর অবশ্য একটা কারণ আছে, ঠিক কত বছর আগে সেটা সঠিক করে বলা যাচ্ছে না, কিন্তু একটা সময় এই ছোট্ট ডোবার মতো পুকুরটির পাশেই জাঁকজমকভাবে নিজের আধিপত্য জাহির করে দাঁড়িয়েছিল একটি মন্দির, যে মন্দিরের কিছুটা ধ্বংসাবশেষ এখনো বিদ্যমান। কালের পরিক্রমায় মন্দিরের অস্তিত্ব বিলীন হওয়ার পথে হলেও কিছুটা নিদর্শন জিইয়ে রেখেছে। অথচ এখানেই একটা সময় এমন কোনো সাধনা নেই যে সাধনা হতো না। তবে পুজোর কথা বলতে পারছি না। মন্দির যখন প্রতিষ্ঠা হয়েছিল তখন প্রতিষ্ঠিত দেবী থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু ঠিক কোন দেবীর পূজা করা হতো সেটা জানি না। শুধু জানি না এই নয়, অনেক খোঁজ খবর করেও এই মন্দিরের প্রতিষ্ঠিত দেবীর সম্পর্কে কোনো প্রকার তথ্য আমি পাইনি। যা জানতে পেরেছি সেটা হলো মন্দিরের ঠিক পাশে একটা বিশাল বট গাছ আছে, আর সেই বট গাছের পাশেই প্রতিষ্ঠিত করা আছে এক আসন। আমি সেই আসনে গিয়ে বসেই শুরু করব সাধনা। সাধনার কোনো নির্দিষ্ট তিথি নেই, তাই এই দিক থেকে কোনো প্রতিবন্ধকতাও নেই। পুজোর প্রতিটি উপকরণ আমার ঝোলার মধ্যেই, কিন্তু তার আগে বিজেন ঠাকুরের বলা সেই গাছের একটি পাতা আমায় সংগ্রহ করতে হবে। গাছটার নাম আমি ভুলিনি, ধবল কৃষ্ণ। পুকুরের নিচের দিকটায় ছোট বড় আগাছায় পূর্ণ, তবে সে আগাছা খুব ঘন নয়।
যেন সবাই একটি নির্দিষ্ট স্থানকে ফাঁকা রেখে গজিয়ে উঠেছে। তারই মধ্যে একটা মানুষের সমান লম্বা গাছের দিকে তাকিয়ে খানিকটা অবাকই হলাম। সূর্যের আলো কমতে শুরু করেছে, চারিদিকে ছেয়ে আছে শেষ ম্লান আভা। সেই আলোতেই গাছটা যেন নিজের জ্যোতি ছড়াচ্ছে। এক পা দু পা করে এগিয়ে গেলাম। কাটা ঝোপ আর আগাছা দুই দিকে সরিয়ে গাছটার কাছে পৌঁছতেই আমার দু চোখ অবাক আর বিস্ময়ে স্থির হয়ে গেল। একটা বুড়ো আঙুল সমান মোটা সরু কাঁটাযুক্ত ডাল মাটির গভীর থেকে উঠে এসেছে প্রায় কাঁধ অবধি, আর সেই সাথে মাটির গভীর থেকে উঠে এসেছে 5টি লতানো ডাল। একটার সাথে আর একটা যুগল কপোত কপতির মতো এঁকে বেঁকে উঠে আলিঙ্গন করতে করতে উঠে এসেছে শেষ অবধি। আর তাতেই বড় পাতার মতো ছোট বড় মাঝারি পাতা। সাধারণ গাছের পাতার রং সবুজে আমাদের জানা কথা, কিন্তু সেই সবুজের একটা ধরন আছে। কিন্তু এই পাতার রং ঠিক সবুজ নয়, গাঢ় নীল। আর সেই পাতার গা থেকেই ঠিকরে বেরিয়ে আসছে সেই হালকা, প্রায় দেখা যায় না এমন জ্যোতির উদ্ভাস। কিন্তু বিজেন ঠাকুর গাছের যে বর্ণনা দিয়েছিলেন সেটা তো এই গাছের সাথে মিলছে না। তিনি বলেছিলেন, কালো নীল গাঢ় রঙের পাতা ধরে আছে সাদা দুধের মতো লতানো ডালে। নিজের ডালকেই নিজের লতানো পাতা নিয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে পান পাতার মতো। তবে কি এটা সেই গাছ নয়? এই গাছের পাতা গাঢ় নীল হলেও ডাল তো সাদা নয়। গাছটার দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে আমি আশেপাশে তাকাতে লাগলাম। চোখের সামনের আলো ক্রমেই কমে ঝাপসা হয়ে এসেছে। বেশি দূরের জিনিস দেখা যাচ্ছে না, কিন্তু গাছের একটা পাতা যে আমার আগেই সংগ্রহ করতে হবে। আগেই কেন করতে হবে সেটা জানি না। যেহেতু জিনিসটা বিজেন ঠাকুরের, তাই পরে নিলে ক্ষতি কি এইসব ভাবনা আমার মাথায় তখন ছিল না। আমি কেবল জানি বিজেন ঠাকুর আমাকে বলেছেন, আর তাই সেটাই আমাকে করতে হবে। এই দিক ওই দিক তাকাচ্ছি, সূর্যের আলো আর নেই বললেই চলে। চারদিকটা অন্ধকার হয়ে এসেছে। হঠাৎই পাশ থেকে একটা আলোর মতন বুঝতে পেরে তাকালাম, আর তাকিয়েই অবাক হয়ে দেখলাম আমি একটু আগে যে গাছের পাশে দাঁড়িয়েছিলাম সেই গাছের ডালটা একটু আগেও সবুজ ছিল। সেই গাছের ডালই এখন ধপধপে সাদা বর্ণ ধারণ করেছে। ঠিকরে বেরিয়ে আসছে হালকা জ্যোতির উদ্ভাস, আর সেই সাথে চারিদিকে ছড়িয়ে দিচ্ছে একটা অপার্থিব সৌরভ। আমি এক পা দু পা করে এগিয়ে গেলাম গাছটার দিকে। এবার আমি নিশ্চিত এটাই বিজেন ঠাকুরের বলা গাছ। হয়তো আরো কিছুক্ষণ দাঁড়িয়েই সেই সৌন্দর্যের সবটুকু উপভোগ করতাম, কিন্তু এরই মধ্যে চারিদিকে ঘন কালো অন্ধকারের ছায়াটা আরো বেশি করে ছড়িয়ে গিয়েছে। আর দেরি করলাম না, হাত বাড়িয়ে দুটো পাতা ছিঁড়ে ভাঁজ করে কোমরে গুজে রাখলাম। তারপর আবারও যে পথে এসেছিলাম সেই পথেই এসে বেরিয়ে আসলাম কাটা ঝোপের ভিতর থেকে। অন্ধকারেরও একটা নিজস্ব আলো আছে। দীর্ঘক্ষণ যদি সেখানে অবস্থান করা হয় তাহলে চোখের সামনে আস্তে আস্তে সেই আলো ফুটে ওঠে। তার উপর আজ পূর্ণ চাঁদ উঠবে। আকাশ কাঁসার থালার মতো পরিষ্কার। আশপাশ থেকে শুকনো ডালপালা জড়ো করে আগুন জ্বালালাম, আর আগুন জ্বালাতেই চারপাশটা লাল আভায় ছেয়ে গেল।
একটা মোটা জ্বলন্ত ডাল তুলে নিলাম হাতে। বেশ মশালের কাজ করছে, আর সেই আলোতেই দেখলাম বেদির আশেপাশে একটাও আগাছা বা ওই জাতীয় কিছুই নেই। এখানে ওখানে পড়ে আছে আধ পোড়া কাঠ। একটা মাটির ঘটিও চোখে পড়ল। ঘটিতে এখনো কিছুটা জল আছে, আর সেই ঘটির পাশেই ছুটোছুটি করছে হাজার হাজার লাল পিঁপড়ে। মাটিতে মিষ্টি জাতীয় কিছু একটা আছে, আর তাই তাদের এমন দলবদ্ধ আগমন। সব মিলিয়ে বুঝলাম আমার আগে যে সাধক এসেছিলেন এগুলো তারই চিহ্ন। আর সেই সাথে এটাও বুঝলাম আমার কাজ অনেকটাই এগিয়ে আছে। দীর্ঘক্ষণ যদি কোনো প্রতিষ্ঠিত আসনে সাধনা করা না হয়, তাহলে সেই আসনে বসার আগে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। যদিও এ আমার কাছে নতুন নয়। সাধনায় যেসব উপকরণ প্রয়োজন তার সবই আমি আগে থেকেই জোগাড় করেছিলাম, যা এখন আমার কাঁধের ঝোলায়। সকল প্রস্তুতি শেষ করে আমি যখন নিজের মনকে একাগ্র করে আসনে বসলাম, তখন মাথার উপরে পূর্ণ চন্দ্র। আর এটাই এই সাধনার একমাত্র লগ্ন। গুরুর বলা মন্ত্র আমার জানাই ছিল। বীজ মন্ত্র বলার সময় গুরু বারবার সাবধান করে দিয়ে বলেছিলেন, তারানাথ, এই সাধনা বড়ই তুচ্ছ, কিন্তু মনে রাখবি, সাধনা যেমনই হোক না কেন, তাতে তোর করা একটি ভুল তোর জীবন নাশের জন্য যথেষ্ট। তাই সাবধান, বীজ মন্ত্রে যেন ভুল না হয়। জ্বলতে থাকা ধুনির আগুনে কয়েকটা জড়িবুটি ফেলে দিয়ে উচ্চারণ করতে লাগলাম বীজ মন্ত্র। এই বীজ মন্ত্র আমাকে ততক্ষণ পর্যন্ত পাঠ করতে হবে যতক্ষণ না আমার কার্যসিদ্ধি ঘটবে। 1000 বার বীজ মন্ত্র পাঠ করার পর অবশেষে আসলো সেই লগ্ন। এইবার সাধনার প্রধান উপকরণ বিসর্জন দেওয়ার পালা। ঝোলা থেকে মোড়ানো শাল পাতা বের করলাম। তারপর ধুনির আগুনের সামনে ধরে ধীরে ধীরে খুলে ফেললাম শাল পাতার বাঁধন। আর খুলতেই বেরিয়ে আসলো একটা মানুষের শুকনো কাটা আঙুল। আঙুল? হ্যাঁ, কাটা আঙুল। মানুষের কাটা আঙুল। মানুষের কাটা আঙুল? মানুষটিকে? যার কঠিন দুরারোগ্য মুক্তির জন্যে আমি সাধনায় বসেছি। যদিও তোমাদের বোঝার ক্ষেত্রে কথাটা সাধনা, কিন্তু আদতে এটা কোনো সাধনা নয়, আবার যজ্ঞও নয়। এ এক ভিন্ন রীতি, যা শিখেছিলাম এক সাঁওতাল আদিবাসী সর্দারের কাছে। গ্রামের মোড়ল তুলসী মণ্ডলের ছেলের বড় ছেলে মোহন রায়ের শরীরে জন্ম নিয়েছে এক কঠিন রোগ। রোগের প্রথম সূচনা হয়েছিল অনেক ছোটবেলায়। উনুনের আগুনে পা গিয়েছিল পুড়ে। প্রথম দিকে সেই ঘা শুকিয়ে গেলেও শরীরে ঠিক কোনো মরণ ব্যাধি সৃষ্টি করে গিয়েছিল তা কেউই বুঝতে পারেনি। বুঝতে পারল তখন যখন আবারও সেই পোড়া স্থানে ঘা ফুটে উঠল, আর দেখতে দেখতে ছড়িয়ে যেতে লাগলো পুরো শরীরে। কত কবিরাজ, কত ডাক্তার, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। প্রথম দিকটায় শুধু ঘা থাকলেও জ্বালা পোড়া ছিল না, কিন্তু দিনে দিনে সেটাও উপস্থিত হলো। দিন নেই রাত নেই, পুরো শরীর জ্বলে যায়, সাথে সেই যন্ত্রণা। পুরো শরীরে দগদগে ঘা। মোহনের বয়স তখন সবে 17। এত অল্প বয়সে এমন মৃত্যুর যন্ত্রণা কারই বা সহ্য হয়? তবে তুলসী রায় চেষ্টার কমতি রাখেনি, আর অবশেষে দেখা পেয়েছে আমার।
পুরো বিস্তারিত ঘটনা বলে আমাকে যখন ছেলের কাছে নিয়ে গেল, তখন গিয়ে দেখলাম গলার নিচ থেকে চামড়ার অস্তিত্বই নেই, কেমন দগদগে ঘা। বর্ণনা শুনেই বুঝেছিলাম, এইবার দেখে আরো নিশ্চিত হলাম রোগটা পোড়া কাঁচড়া। আর এই রোগ থেকে মুক্তি পেতে গেলে আর কিছু উপায় আছে কিনা জানি না, কিন্তু আমার জানা প্রতিকারের মাধ্যম বড়ই ভয়ঙ্কর। যজ্ঞের আগুনে আরো বেশ কিছু উপকরণ দেওয়ার পর যদি রোগীর ডান হাতের কনিষ্ঠ আঙুল সে আগুনে বিসর্জন দিয়ে সেই ছাই পুরো শরীরে লাগিয়ে দেওয়া হয়, তাহলে এই রোগ থেকে মুক্তি মিলবে। কথাটা তুলসী রায়কে বলতেই সে বলল, ছেলে ভালো হবে তো ঠাকুরমশাই? আমি তোমাকে এখনই কিছু বলতে পারছি না, তবে আমি যার কাছ থেকে এই বিদ্যা শিখেছি তিনি এই কাজে কখনোই বিফল হননি। তাহলে আপনিও হবেন না। যদিও বা একটা আঙুল গেল, কিন্তু এই নরক যন্ত্রণা থেকে তো মুক্তি মিলল, এটাই বা কম কিসে? এর পরের ঘটনা তো তোমাদের বললামই। হ্যাঁ, তারপর বলুন। কাটা আঙুলটা ফেলে দিলাম ধুনির আগুনে। এমন দাউ দাউ করে জ্বলতে থাকা কাঠের আগুনে সেটা কোথায় হারিয়ে গেল তার খোঁজ রাখিনি, কারণ এর থেকেও করুণ দৃশ্য আমি দেখে এসেছি তুলসী রায়ের বাড়িতে। আর তাই এই কাটা আঙুলের জন্যে খারাপ লাগলো না। কণ্ঠে উচ্চারিত হতে লাগলো বীজ মন্ত্র, আর সেই সাথে কানে ভেসে ভেসে আসছে নদীর কুলকুল ধ্বনি, গাছের ওপর কিচিরমিচির করতে থাকা পাখির ডাক, দূর থেকে ভেসে আসা শেয়ালের ডাক, সব মিলিয়ে গোটা পরিবেশে যেন একটা অপার্থিব সুখের অনুভূতি। আর তাতেই ডুবে যাচ্ছি আমি, তারানাথ জ্যোতির্বিনোদ। এভাবে ঠিক কতক্ষণ কাটলো জানি না, হঠাৎই অনুভব করলাম আমার ঠিক পিছনে কেউ একজন এসে দাঁড়িয়েছে। সাধনার সময় এমন অনেক কিছুই ঘটে সাধকের সাথে, এটা আমি জানি, নিজেও উপলব্ধি করেছি অনেকবার। তাই এইসব তুচ্ছ বিষয়ে ভয় আমি পাই না। কিন্তু সেই মুহূর্তে আমার মনে যে অনুভূতির বহিঃপ্রকাশ ঘটেছিল, যেমন অনুভূতি আমার পুরো শরীর, মন, আত্মা সব কিছুকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছিল, সেটাকে ঠিক ভয় বলা চলে না বোধহয়। একটা অন্যরকম অনুভূতি, যা ভাষায় প্রকাশ করা যায় না, তবে অনুভব করা যায়। বীজ মন্ত্র উচ্চারণ বন্ধ করলাম না, কিন্তু আমি জানি এভাবে চললে আমি বেশিক্ষণ সেটা করতে পারবো না, কারণ এরই মধ্যে আমার পুরো শরীর যেন তলিয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছি কোনো এক অজানা আলোর জগতে। বন্ধ চোখের অন্ধকার দৃষ্টিতে ধীরে ধীরে জ্বলে উঠতে শুরু করেছে হাজার হাজার আলোক রশ্মি, যে দৃষ্টি যত দূর যায় কেবলই লাল, নীল, সবুজ, হলুদ, গোলাপি আরো হাজার হাজার রঙের আলো। আলোগুলো যেন ছুটছে, আর সেই সাথে আমার দৃষ্টিকেও ছুটিয়ে নিয়ে যাচ্ছে। ভিতরটা কত দূর অবধি দেখতে পাচ্ছি। এ জগৎ আমার চেনা জগৎ নয়। এখানকার বাসিন্দাদের আমি চিনি না, দেখিও নি কখনো। নিজের উপর আমার যে আর এতটুকুও নিয়ন্ত্রণ নেই, আর সেই সাথে কণ্ঠ হয়ে আসছে অস্পষ্ট। আমি জানি এ মায়া, ভ্রম, সাধনার কাজে বাধা দেওয়ার জন্য তৈরি এক মায়া জাল। সাধক যদি মায়া কাটাতে না পারে তাহলে মৃত্যু নিশ্চিত। এই সব কিছুই আমি জানি, কিন্তু সেই সাথে এটাও জানি আমার ঘোর কাটার সাথে সাথে এই জগৎটাও মুছে যাবে আমার চোখের সামনে থেকে। এত সুখ,
এত আনন্দ, এত ভালোবাসা সব 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 হারিয়ে যাবে একে একে। আর আমি তা কখনোই হারাতে দিতে চাই না। এতে যদি আমার মৃত্যু হয় তবুও ভালো। মনের বাসনা যখন ঠিক, এমন সময় হঠাৎই একটা তীক্ষ্ণ ডাকে চমকে উঠলাম। আর সেই সাথে ছিন্ন ভিন্ন হয়ে গেল আমার নিজের গড়া জগৎ। একটু পর আবারও আবারও মাথার উপর ঘুরে ঘুরে ডাকছে একটা চিল। শুধু চিল বললে সঠিক বলা হয় না, বলা চলে অতিকায় চিল। এত বড় চিল আমি এর আগে কখনো দেখিনি। কি সেই তীক্ষ্ণ কান ফাটানো ডাক! মুহূর্তের মধ্যে কেটে গেল সকল জড়তা। কণ্ঠে উচ্চারণ করতে লাগলাম বীজ মন্ত্র। আর সেই সাথে ধীরে ধীরে পুরো শরীর, মন, আত্মা যেন আবারও স্বাভাবিক হয়ে আসলো। আমি যে কত বড় মহাবিপদের হাত থেকে ফিরে আসলাম তা তোমাদের বলে বোঝাতে পারবো না। সেই বাড়ি প্রথম উপলব্ধি করেছিলাম শুধু ভয় ভীতি দিয়েই নয়, এমন অপার সুখের অনুভূতিতে ভাসিয়েও নিজের লক্ষ্য থেকে সরে যাওয়া যায়। সাধকের তখন আর চিন্তা করার কোনো উপায় থাকে না। সাধক সেটাই করে যা তাকে দিয়ে করিয়ে নেওয়া হয়। এ এক মায়াজাল, যা তৈরি হয়ই শুধুমাত্র আসনে বসে থাকা সেই সাধককে ঘিরে। যদি তাই না হতো তবে মৃত্যু অবধারিত জানা সত্ত্বেও কেন ফিরে আসে না? এই প্রশ্ন আমাকে করা অর্থহীন, কারণ আমি নিজেও ফিরে আসতে পারিনি, পারতামও না যদি না সেই তীক্ষ্ণ চিলের ডাক কানে না আসতো। তারানাথ থামল। তারপর সামনে পড়ে থাকা পাসিং শোয়ের প্যাকেটটা হাতে তুলে নিতে নিতে বলল, বলতে পারো ওই চিলের তীক্ষ্ণতাই আমাকে সেদিন রক্ষা করেছিল। যদি সঠিক সময় তা না হতো তাহলে আমাকে আর পেতে না। তবে এটাও সত্যি, সেই কয়েক মিনিট যে আমি সুখ শান্তি পেয়েছিলাম, সেই একই অনুভূতি আমার হয়েছিল মধুসুন্দরী দেবীর সান্নিধ্যে থেকে। জীবনে বাঁচার মতো পেয়েছিলাম ওই 6 মাসই। আমি জানতাম আমি সামান্য মানুষ, বই আর কিছুই নয়। আর তিনি দেবী, তাকে তুষ্ট করতে হলে আমার জীবন খোয়াতে হবে। কিন্তু তবুও সত্যিকারের বাঁচা যাকে বলে, সেই বাঁচার লোভের কাছে জীবন মৃত্যুর প্রশ্ন আমার কাছে অন্তত অর্থহীন। তারপর কি হলো? আরে তোমরা তো দেখি একটু দম নেওয়ারও ফুরসত দেবে না। কি করব বলুন ঠাকুরমশাই, এটাই তো আপনার বলার গুণ। তবুও শান্তি পেতাম যদি তোমরা বিশ্বাস করতে। যাক, সেসব কথা, যা বলতে বসেছি সেটাই বলি। তারানাথ কিছুক্ষণ সময় নিল হাতের সিগারেট শেষ করতে। তারপর আবারও বলতে শুরু করলো, মাথার উপরে উড়তে থাকা চিলের তীক্ষ্ণ ডাক আর পাখা ঝাপটানোর শব্দে আমার মস্তিষ্ক আবারও স্বাভাবিক হয়ে আসলো। ধুনির আগুন কমতে শুরু করেছে। অন্য সময় হলে পাশ থেকে আরো কয়েকটা কাঠ তুলে দিতাম আগুন উস্কে দেওয়ার জন্যে, কিন্তু এক্ষেত্রে বাধা আছে, কারণ আমার এই ধুনির ছাইটা প্রয়োজন। এছাড়াও আরো কিছু নিয়ম আছে। এরপর আর কোনো কিছুই ঘটল না। নির্বিঘ্নে উচ্চারিত হতে লাগলো বীজ মন্ত্র। ধীরে ধীরে ধুনির সবটুকু শুকনো কাঠ পুড়ে অবশেষে আপনা আপনি নিভে গেল। আর ধুনির আগুন নিভতেই আমারও কাজ সমাপ্ত হলো। রাত এখনো অনেক বাকি। ভোর হতে কত সময় লাগবে জানি না।
আসন ছেড়ে পাশে আর একটা ধুনি সাজিয়ে তাতে আগুন দিলাম। আর যাই হোক, এতটা সময় অন্ধকারে বসে থাকতে আমি রাজি নই। আর তাছাড়া কাছে আগুন থাকা ভালো। বসে থাকতে থাকতে বোধহয় একটু ঝিমুনি ধরেছিল। শুধু ঝিমুনি নয়, বোধ করি খানিকটা ঘুমও হয়েছে। চোখ যখন খুললাম তখনও চারিদিক পুরোপুরি ফর্সা হয়নি ঠিকই, কিন্তু অন্ধকার কেটে গিয়েছে অনেকটাই। উঠে পড়লাম। তারপর নিভে যাওয়া ধুনির সমস্তটুকু ছাই তুলে নিলাম শাল পাতায়। তারপর সেটাকে ভালো করে মুড়িয়ে সেই আবছা আলোতেই পথ দেখে বেরিয়ে আসলাম। চারিদিক কেবল ফাঁকা জমি। দূরে কালচে হয়ে নিজের উপস্থিতির জানান দিচ্ছে সেই গ্রামটা। আমি সেই গ্রামের পথেই রওনা দিলাম। সারা দিন হেঁটে আমি যখন আবারও মন্দিরের সামনে এসে দাঁড়ালাম তখন বিকেল। মন্দিরের সামনে এসে প্রথমেই দেখা হলো পুরোহিত বিজেন ঠাকুরের সাথে। বৃদ্ধ সন্ধে পুজোর আয়োজন করছে। আমি পাশে গিয়ে দাঁড়ালাম। তিনি নিজের কাজ করতে করতেই একবার ফিরে তাকালেন আমার দিকে। তারপর মৃদু কণ্ঠে বললেন, বসো। আমি বসলাম। দুদিনের পথ চলা, তার উপর নির্ঘুম রাত। শরীর আমার এমনিতেই ক্লান্ত ছিল। বসে পড়লাম। বিজেন ঠাকুর পুজোর সকল বন্দোবস্ত শেষ করে বসলেন। আমার মনে ততক্ষণে বেশ কিছু প্রশ্নের উদয় ঘটেছে। বললাম, একটা প্রশ্ন করব ঠাকুরমশাই, যদি উত্তর দেন। কথাটা শুনে বিজেন ঠাকুর আমার মুখের দিকে তাকালো। দেখলাম ওনার ঠোঁটের কোণে একটা মৃদু হাসির রেখা। তিনি বললেন, সাধক যতক্ষণ পর্যন্ত নিজের দৈহিক সুখ, আরাম, আয়েশ, ভোগ, বিলাস, লোভ, কামনা, বাসনা উপেক্ষা করতে না পারবে ততক্ষণ পর্যন্ত সেই সাধকের সিদ্ধি লাভ ঘটে না। আর তুমি এর কিছুই ছাড়তে পারবে না। তাই তোমার জন্য এই পথ নয়। সাময়িক কিছু ক্ষমতা পাবে ঠিকই, কিন্তু তা যেভাবে আসবে সেভাবেই চলে যাবে। নিজের করে রাখতে পারবে না কিছুই। রাখতে আমিও পারিনি। শুধু বিজেন ঠাকুরের মুখেই নয়, এইসব কথা আমি যে আরো কতজনের মুখে শুনেছি তার হিসেব করি না। সবারই এক কথা, তোমাকে দিয়ে এই সব হবে না, ঘরে ফিরে যাও, সংসার করো। কিন্তু যে সংসারে আমার মনই টেকে না, সেখানে আমি থাকি কিভাবে? আমি বললাম, আপনি জানতেন? জানতাম তুমি সাহসী। ভয় তোমাকে নিজের জায়গা থেকে নড়াতে পারবে না। কিন্তু সুখ, যে সুখ তুমি অতীতে একবার পেয়েছো, সেটাকে উপেক্ষা করবে কিভাবে? এ তো তোমার সাধ্যের বাইরে। কিন্তু আপনি কিভাবে? জীবন আমাকে হতাশ করে রে তারানাথ। প্রকৃতিও আমাকে দিয়েছে হাত খুলে। ধরে নাও এটা তারই একটি। আমি আর কোনো প্রশ্ন করলাম না। শ্রদ্ধায় মাথা নিচু হয়ে আসলো। একজন মানুষ ঠিক কোন উপায়ে নিজেকে এমন ঊর্ধ্ব থেকে ঊর্ধ্বতর স্থানে নিয়ে যেতে পারে তা আমার জানা নেই। হয়তো তোমরা ভাবছো এত দূর থেকে চিলের ডাক শুনিয়ে কাউকে তন্দ্রামুক্ত করা এ আর এমন কি কঠিন কাজ। তোমাদের কাছে কঠিন হয়তো নয়, কারণ তোমাদের কাছে গল্পের গরু গাছে উঠতে পারে। আর আমার বলা কথাকে তো স্রেফ গাঁজাখুরি ভেবে উড়িয়ে দাও, সে কথা ভিন্ন। কিন্তু আমি এই জগতেরই একজন। অনেক দিন তন্ত্র সাধনা করেছি, সবের ওপরে বসে সারা রাত পাঠ করেছি বীজ মন্ত্র। কত সাধু, কত অলৌকিক ঘটনার সাক্ষী হয়েছি আমি। জেনেছি তন্ত্রের কত গূঢ় বিদ্যার কথা।
আর এত কিছু জানি বলেই বলছি, এ ক্ষমতা আর যাই হোক সামান্য নয়। এ এক উচ্চ মার্গের উচ্চ কোটির সাধনার ফল। আর তাই আমি নিশ্চিত, গত রাতে বেদির ওপর বসে এক অদ্ভুত স্বর্গীয় সুখে ভাসতে ভাসতে যে বিরাট অতিকায় চিলের তীক্ষ্ণ ডাক শুনেছিলাম, সেটা আর কেউ নয়, স্বয়ং বিজেন ঠাকুর নিজেই। ঘরের পরিবেশ যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। যদিও তারানাথের বলা গল্পে এইসব খুব একটা আশ্চর্যের নয়, কিন্তু তারানাথই বলেছিল বৃদ্ধ বিজেন ঠাকুর যৌবনের পর আর একটিবারও গ্রামের বাইরে পা দেননি, এমনকি নদীর পাশের শ্মশানেও নয়। এমন একজন মানুষ যদি সত্যি উচ্চমার্গের সাধক হয়, তাহলে হয় সে গৃহে বসেই সাধনার কাজ সম্পূর্ণ করেছে, আর নয়তো সে ওই 18 বছর বয়সের আগেই সকল সাধনায় সিদ্ধি লাভ করেছে। কিন্তু প্রথমটা সম্ভব নয়, কারণ তারানাথই অনেকবার বলেছে, সাধনা গৃহে বসে করার জিনিস নয়। যদি তাই হতো তাহলে কেউই গৃহ ত্যাগ করতো না। সেখানে বিজেন ঠাকুর একজন বিবাহিত মানুষ, সংসার ছিল। আমি আর কিশোরী তারানাথের মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে আছি দেখে বলল, তোমরা হয়তো ভাবছো যে মানুষটা সারা জীবনই প্রায় গৃহে কাটিয়ে সংসার ধর্ম পালন করলো, তার পক্ষে এমন কথা কিভাবে বললাম। না, আমি ভুল বলিনি। তিনি সত্যি উচ্চ মার্গের সাধক ছিলেন। তোমাদের মতো আমিও অবাক হয়েই প্রশ্ন করেছিলাম। কিন্তু আপনি কিভাবে? আপনি তো... আমি গৃহী, এ কথা ঠিক। সংসারও করেছি, এটাও ভুল নয়। আর আমি এখন তোমাকে যা বলছি এটাই সত্য। কিন্তু আমি তো শুনেছি সাধনা গৃহে বসে করার জিনিস নয়, তাই তো? আমি তো তোমাকে একবারও বলিনি যে সাধনা গৃহেই করেছি। তবে এই প্রশ্নের উত্তরে সারা রাত ধরে বিজেন ঠাকুর আমাকে যে অলৌকিক ঘটনা শুনিয়ে গেল, তা বড়ই আশ্চর্যের তো বটেই, সেই সাথে অবিশ্বাস্য। কিন্তু সেই সাথে আমি আমার দীর্ঘদিনের জমা অভিজ্ঞতাকেই জানি যে তিনি যা বলছেন তা এক বিন্দুও মিথ্যে নয়। সে যাই হোক, সে অন্য একদিন হবে। এখন আপাতত যে ঘটনাটা বলতে বসেছি সেটাই শেষ করি। রাত তো হলো, এক কাপ চা হলে মন্দ হয় না। বসো তোমরা, আমি চা বলে আসি। চায়ে আমাদের আপত্তি ছিল না। আসলে এখানে এসে বসেছি সেই বিকালবেলা, এখন রাত 8টা বাজে। এর মধ্যে একটিও সিগারেট ধরানো হয়নি। আসলে আমাদের সিগারেটের নেশা আছে এটা যেমন সত্যি, ঠিক তেমনই সত্যি আমরা কখনোই তারানাথের সামনে ধূমপান করি না। আর তাই এইবার একটু ফুরসত পেতেই আমি আর কিশোরী উঠে বারান্দায় দাঁড়ালাম। বৃষ্টির বেগ খানিকটা ধরে এসেছে, বাতাসটাও পড়ে গেছে। ধূমপান শেষ করে আমরা আবার যখন ফিরে আসলাম, তখন দেখি তারানাথ একটা সিগারেট জ্বালিয়ে জানালার দিকে তাকিয়ে আছে। আমাদের ফিরতে দেখে বলল, এ তোমাদের মিথ্যা ভয়। তোমরা যে সিগারেট খাও সে আমি জানি। এইটুকু সম্মান আপনার প্রাপ্য ঠাকুর মশাই। নিন, এবার শুরু করুন। তারানাথ একটু হাসলো, তারপর সিগারেটে শেষ টান দিয়ে আবারও বলতে শুরু করলো, পরের দিন সকালেই বেরিয়ে পড়লাম। বিজেন ঠাকুরের সাথে আরও কয়েকটা দিন কাটানোর লোভ আমার ছিল, এটা কিন্তু আমি জানি। আমার পথ চেয়ে বসে আছে 3টে মানুষ। আমাকে যত দ্রুত সম্ভব ফিরতে হবে সেখানে তুলসী রায় অপেক্ষা করছে। আর সেই সাথে বিছানায় ছটফট করছে তুলসী রায়ের ছেলে মোহন রায়। এরপর কিছুটা হেঁটে, তারপর ট্রেনে চেপে
আবারও কিছুটা পথ হেঁটে যখন তুলসী রায়ের বাড়ির সামনে এসে পৌঁছলাম, তখন বাতাসে কান্নার ধ্বনি। বুকটা মোচড় দিয়ে উঠল। তবে কি মোহন মারা গেল? কারণ কান্না যে করছে তার কণ্ঠ আমি চিনি। আড়াল থেকে বেশ কয়েকবার কথা হয়েছিল। আমি যখন গতবার এখানে 2 রাত কাটিয়েছিলাম তখন। ওটা তুলসী রায়ের স্ত্রী। তাড়াতাড়ি করে ভিতরে ঢুকেই দেখলাম তুলসী রায় বিছানার পায়া ধরে বসে আছে। হঠাৎ আমাকে দেখে তিনি যেন হাতে আকাশের চাঁদ পেলেন, ছুটে আসলেন আমার কাছে। তারপর বললেন, আপনি আপনি এসেছেন ঠাকুর মশাই, আপনি এসেছেন। ছেলেটার যে এদিকে যাই অবস্থা। আমার তখন সৌজন্যতা রক্ষার কথা মাথাতেই আসলো না। তাড়াতাড়ি ছুটে গেলাম ঘরের ভিতর। ছেলের বিছানার পাশে বসে আছে মল্লিকা দেবী। মোহনের 2 চোখ বন্ধ, কেবল কিছুক্ষণ বাদে বাদে হাঁপ ছাড়ছে। বুঝলাম ছেলেটার হাতে আর বেশি সময় নেই, কিন্তু এমনটা তো হবার কথা নয়। আমরা ঘরে ঢুকতেই কয়েকজন গ্রামের মহিলা এসে ধরাধরি করে মল্লিকা দেবীকে বাইরে নিয়ে গেল। মোড়ল মশাই, আপনিও বাইরে যান, আমি ডাকলে আবার আসবেন। তিনি কোনো প্রশ্ন করলেন না, কেবল ছেলের মুখের দিকে একবার তাকালেন, তারপর মাথা নিচু করে বেরিয়ে গেলেন। আমি আর দেরি করলাম না। কাঁধের ঝোলা থেকে বের করলাম মন্ত্র দিয়ে প্রস্তুত করা খাঁটি ঘি, আর সেই সাথে ধনির ছাই। শালপাতার উপরই দুটোকে ভালো করে মিশিয়ে লাগিয়ে দিতে লাগলাম তার পুরো শরীরে। আমি জানি এই ছাই লাগানোর সময় রোগীকে এক অসহ্য যন্ত্রণা ভোগ করতে হয়, আর দেখতে দেখতে মোহনের গতিবিধিতে তারই প্রকাশ পাওয়া শুরু হলো। কিন্তু যে শরীর বিছানা থেকে ওঠবার মতো শক্তি রাখে না, এমনকি নিজের হাতটাও নিজে নিজে নাড়াতে পারে না, তার পক্ষে এই যন্ত্রণা কেবল মুখে প্রকাশ করা ছাড়া আর উপায় থাকে না। ধীরে ধীরে মোহনের অস্পষ্ট গোঙানি তীব্র থেকে তীব্রতর হয়ে উঠল। মাঝে মাঝে কেঁপে কেঁপে উঠছে শরীর। কিন্তু এতটা হতভাগ্য এই ছেলেটি যে এর বেশি আর কিছুই করতে পারল না। পুরো শরীরে সবটুকু ছাই ভস্ম লাগানোর পরে আমি বাইরে বেরিয়ে এলাম। আমাকে বেরিয়ে আসতে দেখে তুলসী রায় ধীর পায়ে এগিয়ে আসলেন। তারপর সন্দিহান ভাবে প্রশ্ন করলেন, ছেলেটা সেরে উঠবে তো ঠাকুর মশাই? উঠবে মোড়ল মশাই, কিন্তু সময় লাগবে। আমার মন বলছে কাল সকাল হতে হতেই কিছু একটা উন্নতি আপনারা দেখতে পারবেন। হলো ঠিক তাই। এই কয়েকদিনের ক্লান্তি আর সেই সাথে এমন গুরু ভোজনের পর ঘুমটা বেশ চেপে বসেছিল। ঘুম ভাঙল তুলসী রায়ের ডাকে। ঘটনা আর কিছুই নয়, যে ছেলেটা গতকালও প্রায় মৃত্যুর সাথে লড়াই করছিল, হরিধ্বনি উঠবে উঠবে ভাব, সেই এখন চোখ খুলে তাকিয়েছে। শুধু তাকাইনি, সাথে অনেক দিন পর 1 ঘটি খাঁটি দুধ সাবার করে দিয়েছে। এই প্রথম মানুষটাকে এত খুশি দেখলাম। তোমরা তার তখনকার ভাব গতিকে পাগলের আচরণ বলে ব্যাখ্যা করলেও আমি তো জানি একজন বাবার কষ্ট। তাতে এইটুকু পাগলামি করা দোষের নয়। এরপর আরো বেশ কিছুদিন আমাকে সেখানে থাকতে হয়েছিল। সত্যি বলতে কি, আমি চাইলেও আসতে পারিনি। প্রতিবারই তুলসী রায় বলেছেন, আর 2 দিন ঠাকুর মশাই, ঘা তো শুকিয়েই আসছে। আর 2 দিন পর আমি আপনাকে আর আটকাবো না। এই কথা বলে বলে আমাকে একবার বেঁধেই রাখলেন। কিন্তু আমার মন ততদিনে আবারও উঠতে শুরু করেছে। আদর আপ্যায়নে কমতি নেই জানি, সে তো আমার বাড়িতেও ছিল না।
এখন যদি বাড়িতে ফিরে যাই আমাকে সবাই মাথায় তুলে রাখবে, কিন্তু আমি তো তেমন চাই না। আমি যা চাই তা গৃহে নেই, সংসারে নেই। পথ আমাকে ডাকছে, এইটাই আমার জগৎ সংসার। 7 দিন যখন পার হলো তখন আর পারলাম না। 8ম দিনে দুপুরে খাবার পর বললাম, ভাবছি এই ভোরবেলাতেই বেরিয়ে পড়ব মোড়ল মশাই। আপনার ছেলেকে নিয়ে আর কোনো চিন্তা করবেন না, এবার আমাকে যেতে হবে। কথাগুলো ঠিক কেমন শোনালো জানি না, তবে দেখলাম তুলসী রায়ের চেহারায় এতটা খুশির আমেজ ফুটে উঠছে ধীরে ধীরে। বললেন, সেটাই ভালো ঠাকুর মশাই, আকাশটাও বেশ পরিষ্কার। এই বেলায় বেরিয়ে পড়লে সন্ধ্যার আগে স্টেশনে পৌঁছে যাবেন, আপনাকে আর আটকে রাখবো না। তারপর আবারও সেই পথ, যে পথ আমাকে সব কিছু দিয়েও কেড়ে নিয়েছে। যদিও ভুল আমারই ছিল বেশি। জীবনে 3টে জিনিস কখনো ছাড়তে পারিনি। কত রাজা বাদশাহ এই পথে ফকির হয়েছে, আমি কোথাকার কোন তারানাথ তান্ত্রিক। তারানাথ থামল। কিশোরী বলল, এ কি গল্প শেষ নাকি? অনেক কিছুই যে অজানা থেকে গেল। এটুকু অজানাই থাক, তোমাদের অনেক কথাই বলি। নিজের কথা, মানুষের কথা, যাদের সাথে আমার কোনো না কোনোভাবে দেখা হয়েছিল সব কথাই বলি। তন্ত্রের কথা, তবে সবটা বলতে নেই, আবার জানতেও নেই। সরল বস্তুর মাঝেও এমন অনেক কিছুই থাকে যা সর্বদাই গুপ্ত, সে সব প্রকাশে আনতে নেই। অনেক রাত হলো, বৃষ্টি আবার আসলে তোমরা আবার আর একটা কোনো ঘটনার বায়না করবে। সময় থাকতে থাকতে কেটে পড়ো তো বাপু। তারানাথের কথা অনুযায়ী কেটে আমরা পড়লাম, কিন্তু যা রেখে গেলাম তার টানেই আবারও আসতে হবে এই মঠ লেনের অখ্যাত গলির মুখের এই বাড়িটায়। কারণ এখানেই থাকেন তারানাথ জ্যোতি বিনোদ, অর্থাৎ তারানাথ তান্ত্রিক।